গুড মর্নিং। দাঁড়াও দাঁড়াও, স্কল করো না, একটু দাঁড়িয়ে যাও। আজকে আমি তোমাদের আমার জীবনের গল্প শোনাবো। অনেকেই আমার সাথে রিলেট করতে পারবে, আবার অনেকেই পারবে না। আজ থেকে প্রায় 2 বছর 5 মাস আগে আমার বিয়ে হয়। মানে ওই আমরা পালিয়েই বিয়ে করি। হ্যাঁ, আমি জানি এটা শুনে অনেকেরই মনে হবে পালিয়ে বিয়ে করে আবার জোর গলায় বলছে দেখো আমরা ভালোবেসে বিয়ে করেছি, তাই আমার বলতে কোনো বাধা নেই। আমি মনে করি কাউকে ভালোবেসে সব কিছু ছেড়ে তার হাতটা ধরতেও একটা মনের জোর লাগে, যেটা সবার থাকে না। পরিবারের চাপে শক্ত করে ধরা হাতটাও নিমেষেই ছেড়ে দিতে সবাই পারে, কিন্তু নিজের ভালোবাসার মানুষটাকে স্বীকার করতে কজনই বা পারে বলো তো? সদ্য 18 বছর পার করা একটা মেয়ে যখন একজন বেকার ছেলের হাত ধরে ঘর ছেড়েছিল, তখন তার পাশে কেউ ছিল না। ইনফ্যাক্ট এখনও নেই। আগে মায়ের মুখে শুনতাম স্বামীর পরিচয় নাকি স্ত্রীর পরিচয়, এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। একটা মেয়ে বিয়ের আগে তার বাবার আশ্রয়ে থাকে, তাই জন্য বাইরের দুনিয়া সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা থাকে না। একটা মেয়ের কাছে যদি অপশন দেওয়া হয় পরিবার নাকি ভালোবাসা, মেয়েটা ঠিক কী চুজ করবে বলতে পারো? হ্যাঁ, আমি জানি এখন অনেকেরই মনে হবে যারা স্বার্থপর তারাই ভালোবাসাটাকে বেছে নেবে। হ্যাঁ, আমারও ঠিক সেটাই মনে হয়। কিন্তু একবার ভেবে দেখো তো, মা বাবা আমাদেরকে জন্ম দেয়, আমরা তাদের সন্তান, তাই তারা আমাদেরকে ভালোবাসে। মানে এক কথায় তারা আমাদের ভালোবাসতে বাধ্য। কিন্তু যাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, শুধু মায়ার সম্পর্ক, আমরা সবসময় কেন তাদের উপরেই ডিপেন্ডেন্ট হই বলতে পারবে? একটা সময়ের পর যাদেরকে আমরা চিনি না জানি না তারাই আমাদের সবটা জুড়ে থাকে। মা বাবা আমাদের ছোট থেকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে ঠিকই, কিন্তু তারা মনে মনে এটা ঠিকই ভাবে আমার ছেলেটা বা মেয়েটা বড় হয়ে আমাদেরকে দেখবে। কটা মা বাবা ছেলে মেয়েদের জন্য জীবন দিতে পারে বলো তো? কারণ তাদের আরও সন্তান থাকে, তারা এটা ঠিকই ভাবে একজন গেলে আর একজন আছে। ছেলে হোক বা মেয়ে, আমাদের জন্য তারাই জীবন দেয় যাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। আমি জানি আমার কথাগুলো অনেকেরই খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। বিয়ের আগে তার বাবার সাম্রাজ্যে মেয়েরা থাকে রাজরানী হয়ে, আর বিয়ের পর চাকরানী। হ্যাঁ, এটাই বাস্তব। বিয়ের আগে তুমি 10টার জায়গায় 8টায় ঘুম থেকে উঠলে তোমার মায়ের মুখে একগাল হাসি ঠিকই থাকতো, কিন্তু শ্বশুরবাড়ি নামক জায়গায় ভোর 5টায় ঘুম থেকে উঠলেও শাশুড়ির মুখে হাসি ফোটানো মুশকিল। কারণ ওই একটাই, তুমি তার ছেলের গলায় ঝুলে পড়েছ। তারপর যদি হয় একমাত্র ছেলের বউ। প্রতিনিয়ত যারা শাশুড়ি মন জোগাতে চায়, হ্যাঁ আমিও তাদের মধ্যেই পড়ি। তারা নিজে যেটা ভোগ করতে পারেনি, একটা পরের বাড়ি মেয়ে এসে সেটা ভোগ করবে, সেটা তারা কখনোই মেনে নিতে পারে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার কথাগুলো তোমাদের শুনতে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যাই হোক, তোমরা তো দেখতেই পেলে আমি সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে চলে এসেছি রান্না করতে। আর আজকে রান্না হবে চিকেন। এখন প্রায় 10:30টার মতো বাজে, আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। আর এদিকে আমি ঘরে চলে এসেছি, ঘরে ভাতটা বসিয়ে দিলাম। মনীষার আজকে পরীক্ষা আছে, ও পরীক্ষা দিতে যাবে। এখন যা গ্যাসের অবস্থা, যার কারণে আমি এখন কাঠের উনুনেই রান্না করি। আমি জানি আমার কথাগুলো তোমাদের অনেকেরই খারাপ লাগবে, আর কারো যদি খারাপ লেগে থাকে তাহলে মন থেকে সরি। তোমরা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও, আর কমেন্ট করতেও ভুলো না। আর এইদিকে আমার রান্নাবান্না করার পরে তো সব থালা বাসন ধোয়া হয়ে গেছে, এখন আমি একেবারে উঠোনটা ঝাড় দিয়ে নেব। তারপর ঘরে এসে খাওয়া দাওয়া করার পর আমি একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম দিয়ে উঠেছি প্রায় 4:30টার দিকে। তো তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করার পরে কিছু থালা বাসন ছিল, সেইগুলোও ধুয়ে নেব। তারপর আমরা চলে এসেছি ছাদে গাছগুলোতে একটু জল দিয়ে নেব। এখন প্রায় 6টা মতো বাজে, সন্ধ্যা লেগে গেছে, তো আমি নিচে গিয়ে সন্ধ্যাটা